হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হাট কবিতার হাতে কলমে অনুশীলনী যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের সমাধান। এর আগে আমি চিঠি কবিতা এবং মরশুমে দিনে যে গদ্যটা রয়েছে সেই গল্পের সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি। তোমরা যা দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। শুরু করার আগে কবি পরিচিতিটা একটু জেনে নিব, তার কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রামে, পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসময়ে সেই সমস্ত কবি স্বাতন্ত্র্য অর্জন করতে পেরেছিলেন। কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়ম, নিশান্তিকা প্রভৃতি। বাংলা কাব্যজগতে তিনি দুঃখবাদী কবি অভিধায় পেয়েছিলেন। এবার দেখো প্রশ্নগুলো একের এক। কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর হবে কল্লোল গোষ্ঠীর সঙ্গে। পরের প্রশ্ন একের দুই। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। লিখবে মরীচিকা, মরুশিখা, ত্রিজামা, মরুমায়া, সায়ম, নিশান্তিকা। অনেকগুলো দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো পড়বে। এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্ন। নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো। দুইয়ের এক। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। উত্তর লিখবে সাজে। এই সাজে কথার অর্থ হচ্ছে সন্ধ্যায়। তারপর দুইয়ের দুই। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা। উত্তর আলো আলোক। দুইয়ের তিন। তুমি আমার সকালবেলার সুর। সকালবেলা মানে প্রভাত, অবশ্যই কবিতায় রয়েছে। দুইয়ের চার। আমার রাত পোহালো শারদ প্রাতে। উত্তর রাত নিশা। দুইয়ের পাঁচ। দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিল। উত্তর দিনের বেলা মানে দিবস। এই প্রতিশব্দগুলো প্রত্যেকটাই তোমাদের কবিতার মধ্যে রয়েছে। তোমরা কবিতাটি ভালো করে পড়বে, তার বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে এই প্রশ্নগুলো বুঝতে অনেক সুবিধা হবে। চলো পরের প্রশ্ন তিনের দাগে। সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ পার্থক্য দেখায়। দেখো দ্বীপ, দ্বীপ, দ্বীপ মানে প্রদীপ, আর দ্বীপ মানে জলবেষ্টিত স্থলভাগ। তারপর দেওয়া আছে দর, দর, দর মানে দাম, আর দর মানে পারদর্শী। তারপর দেওয়া আছে শাখ, শাখ, শাখ মানে শাখা প্রশাখা, আর শাখ মানে শঙ্খ। তারপর দেওয়া আছে বাধা, বাধা, বাধা মানে নিষেধ, বাধা মানে বন্ধন। তারপর দেওয়া আছে নিত্য, নিত্য, নিত্য মানে রোজ মানে প্রতিদিন, আর এই নৃত্য মানে নাচ মানে যে নাচ করে। ঠিক আছে। এরপর দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে, এই শব্দার্থগুলো অবশ্যই পড়ে নেবে, আমি আর বলছি না, নয়তো ভিডিওটা লং হয়ে যাবে। তারপর দেখো চারের দাগ। নিচের শব্দগুলির গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। সহিয়া, সেথা, সহি, সবে, তবে, মুদিল। দেখো উত্তর। সহিয়া মানে সহ্য করে, সেথা মানে সেখানে, সহি মানে সহ্য করি, সবে মানে সকলে, তবে মানে তাহলে, মুদিল মানে বন্ধ করলো। এগুলো আমাকে কি বলছে? গদ্যের ভাষায় লিখতে বলেছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পাঁচের দাগ। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। পাঁচের এক। কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তর 10-12টা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। পরের প্রশ্ন পাঁচের দুই। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর সন্ধ্যাবেলায় সেখানে কেউ থাকে না বলে সন্ধ্যা প্রদীপ জ্বলে না হাটে। পরের প্রশ্ন পাঁচের তিন। কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর একক কাকের ডাকে রাত্রি নেমে আসে। পরের প্রশ্ন পাঁচের চার। ওপারের লোক কেন এ পাড়াতে আসে? উত্তর ওপারের লোক পসরা সাজিয়ে এপারে বিক্রি করতে আসে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পাঁচের পাঁচ। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন? উত্তর এত লোক হাটে যাওয়া আসা করে যে কোনো হিসেব রাখা সম্ভব হয় না, হিসাব রাখার প্রয়োজনও হয় না। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন ছয়ের দাগ। কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো। হাট বসার আগে, হাট চলাকালীন, হাট ভাঙার। উত্তর হাট বসার আগে। প্রভাতে সেখানে ঝাঁট পড়ে না, ফলে জায়গাটা অপরিচ্ছন্ন থাকে। হাট চলাকালীন বহু লোকের ভিড়, বেচা কেনা নিয়ে দরাদরি চলে, কানাকড়ি নিয়ে চলে টানাটানি, কোলাহল মুখর পরিবেশ। হাট ভাঙার পর
কেউ গাঁটে কড়ি বেঁধে নিয়ে যায়, কেউ বা খালি হাতে ফিরে যায়। সন্ধ্যাবেলা অন্ধকার নেমে আসে, নিস্তব্ধতা নেমে আসে। এইভাবে তোমরা পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের আগে দুটো করিয়েছি মরশুমের দিনে এবং চিঠি, তোমরা সেই দুটো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। পরের প্রশ্ন 7 দাগ, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 7 এক, হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? উত্তর, 10-12টি গ্রামের মাঝে একটা হাট বসে। দূরে দূরে সেই গ্রামে প্রদীপ জ্বলে উঠে সন্ধ্যাবেলায়, কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাঁটও পড়ে না, সন্ধ্যায় প্রদীপও জ্বলে না। গ্রামের মানুষ প্রতিদিনের হাটে বেচা কেনা সেরে ফিরে যায়। কোলাহল মুখর হাট সন্ধ্যাবেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ডুবে যায়। এইটুকু খুব সুন্দর করে লিখবে। তোমরা প্রত্যেককেই খাতায় নোট ডাউন করবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 7 2, প্রকৃতির ছবি কীরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। উত্তর, কবি কল্পনা করেছেন বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায়, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, দূরের গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু হাট পড়ে থাকেও অন্ধকারে। সেখানে দলছুট কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে। হাটের জীর্ণ দোচালা ঘুমিয়ে পড়ে, বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাজতে থাকে। উদাস আকাশ, মুক্ত বাতাস খেলা করে। নদীর বাতাস যেন পাকুড় গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে, অথচ দিনের বেলায় হাটের এই মুক্ত প্রাঙ্গণে মানুষের আনাগোনার শেষ নাই। তখন কত কোলাহল, হিসাব নিকাশ, লাভ ক্ষতি, এই নাটক চিরন্তন হয়ে থাকে। পরের প্রশ্ন 7 3, বাজে বায়ু আসি বিদ্রুপবাসী কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, হাটের দোচালার বাঁশ পুরনো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি আটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার এবং গভীর নির্জনতা। নেক্সট প্রশ্ন 7 4, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে এমন কথা বলেছেন। এখানে তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন। চিরকাল অর্থাৎ সকল সময়ের কথা বলেছেন। একদল লোক হাটে আসে কিনতে, একদল লোক আসে বেচতে, অর্থাৎ এই কেনা বেচা ও তাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার আনাগোনার কোনো বিরাম নেই। এই কারণে এটিকে চিরকাল বলা হয়েছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 7 5, তোমার দেখা কোনো হাটের বাজারের অভিজ্ঞতা জানিয়ে দূরে থাকে এমন কোনো বন্ধুর কাছে একটি চিঠি লেখো। চিঠিটা তোমরা নিজেরা লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 7 6, তোমার দেখা একটি হাট বা বাজারের ছবি তুমি এঁকে দেখাও। এই প্রশ্নটা তোমরা বাড়িতে করবে নিজেরা। পরের প্রশ্ন 7 7, এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও? এই বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টি বাক্য লেখো। দেখো উত্তর, হ্যাঁ, হাট রোজ বসে না, বাজার রোজ বসে। হাট নির্দিষ্ট একদিন বা দুদিন বসে, কিন্তু বাজার প্রতিদিন নির্দিষ্ট স্থানে বসে। হাটে খাদ্যদ্রব্য ছাড়াও আরও নানান জিনিস বিক্রি হয়, কিন্তু বাজারে প্রধানত খাবারের জন্য কাঁচামাল পাওয়া যায়। হাট নানা ধরনের হয়, যেমন পশু পাখির হাট, কিন্তু বাজারে এ ধরনের কোনো বিক্রি বাটা হয় না। হাটের ব্যাপ্তি বড়, কিন্তু বাজারের ব্যাপ্তি বড় নয়। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।